আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আদাব স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে, হ্যালো স্যার। ঠিক আছে। অনেক দিনের অপেক্ষার পর আবার জি স্যার, আপনাদের শোনা ক্লাস যাচ্ছে। আসলো। ঠিক আছে, ওকে, সবাই মাইক্রোফোন মিউট রেখে দিন। অনেক দিনের অপেক্ষার পর আপনাদের ক্লাসটা আসলো। অনেক সময় ধরে অপেক্ষা করি আপনাদেরকে কোনো কিছু শেখানোর জন্য। তো চলুন আমরা শিখি, ঠিক আছে? আর কাইন্ডলি আপনাদেরকে কিছু ছোটোখাটো বিষয় বলে নিই যে আপনারা বাড়ির কাছে টাইম টু টাইম হলো জমা করার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু গত ক্লাসের বাড়ির কাজটা এত আহামরি কিছু দেইনি বললেই চলে। সর্বোচ্চ হয়তো 3 মিনিট 4 মিনিট সময় লেগেছে, তাও আবার চ্যাট জিটিভিতে লোডিং হতে যতটুকু সময় নিয়েছে। তো আমরা গত ক্লাসে আসলে অ্যাকচুয়ালি যেটা বোঝার চেষ্টা করছি সেটা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে অনেকেই বলে যে এআই আমাদের জবটা নিয়ে গেছে, কিন্তু বাস্তবে এআই আমাদের জবটা নেয়নি। এআই এর মাধ্যমে আমরা কাজটাকে আর স্মার্টলি কমপ্লিট করতে পারছি অন্য টাইমের তুলনায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কেউ এটা কখনোই চিন্তা করবেন না যে এআই হলো যে আমাদের চাকরি নিয়ে গেছে, আমাদের কাজ নিয়ে গেছে। উল্টো আরো এআই কে ব্যবহার করে আমরা আমাদের কাজটাকে আরো বেশি স্মার্ট ওয়েতে কমপ্লিট করতে পারছি, যে জায়গায় আগে আমাদেরকে হার্ড ওয়ার্কিং করার প্রয়োজন হতো। এখন আজকে আমরা যেই বিষয়টা শিখব, গত ক্লাসের শেষের দিকে আমরা এটা নিয়ে একটু ব্রিফ পেয়েছিলাম যে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা যদি একটু রিভাইজ দিই আবার, আমরা যদি হলো যে ঢুকলাম এখানে, ঢুকার পর এবার আমি হলো যে লিখলাম হলো যে আমি রেফ লিখে এবার ক্লোথিং ব্র্যান্ড না লিখে ইন্টারে প্রেস করলাম। এখন সর্বপ্রথম কি আসলো? রেস মুভির হলো যে পোস্টার আসলো। তারপর রেস অনলাইন লিমিটেডের একটা ওয়েবসাইট আসলো। তারপর রেসের আরেকটা অন্য কোনো একটা ওয়েবসাইট আসলো যেখানে হলো যে মানে কোনো কিছু হয়তো এসইও করা রয়েছে। তারপরে উইকিপিডিয়ার মধ্যে রেস বিষয়টা কি সেই সম্পর্কে আসলো। আমার কথা হলো রেস ক্লোথিং ব্র্যান্ড না এসে এই জিনিসগুলো কেন আসলো? কারণ হলো যে এগুলোর মধ্যে এসইও প্রপারলি করা হয়েছে, অর্থাৎ হলো যে রেস কিওয়ার্ডটা লিখে সার্চ করলে সব থেকে বেশি যেই এই কিওয়ার্ডটা ব্যবহার করে যেই ওয়েবসাইটটা অপটিমাইজ করা হয়েছে সেই ওয়েবসাইটটা সর্বপ্রথম আমাদের সামনে আসবে। দ্যাটস ওয়াই রেস লেখার পরে আমরা এই ওয়েবসাইটগুলো আগে দেখতে পাচ্ছি। কিন্তু যেই আমরা এখানে ক্লোথিং ব্র্যান্ড লিখে সার্চ করব, সাথে সাথে আমরা রাইস ব্র্যান্ড দেখতে পাচ্ছি। এটা কেন দেখতে পাচ্ছি? কারণ এখানেও হয়তো রেস কিওয়ার্ডটি কোনোভাবে হলো যে অপটিমাইজ করা হয়েছে। তারপরে গিয়ে হলো যে আমরা রেস ফ্যাশন, ব্ল্যাক রেস, রেস ক্লোথিং, এগুলো আমরা ওয়েবসাইটগুলো এক এক করে দেখতে পাচ্ছি যেখানে রেস কিওয়ার্ডটি প্রপারলি ব্যবহার করা হয়েছে। সো আপনার ওয়েবসাইট এটা নির্দিষ্ট কিওয়ার্ড কিংবা কন্টেন্ট অনুযায়ী আপনি যখন অপটিমাইজ করে এটাকে র্যাঙ্কিং আপ করবেন, তখন আমরা সেই কাজের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ব্যাপারটা ওই যে আপনাদের একটা উদাহরণ দিয়ে বলেছি যে রোল 1 যেই বই পড়ে, রোল 1 যেই স্যারের কাছে পড়ে, রেল 1 যতক্ষণ পড়ে, রোল 1 যা যা কিছু করে, এই সকল কিছু যখন আপনি ফলো আপ করবেন এবং তার মতো করার চেষ্টা করবেন, তখন আপনি আর যাই হোক লাস্ট রোল থাকবেন না, আপনি টপ 10 এর মধ্যে এসে পড়বেন। সো এই যে আপনি যে ফলো আপ করছেন, আপনি যে আপনার ওয়েবসাইটটাকে দিনের পর দিন যে অপটিমাইজ করে যাচ্ছেন, এটাকে আমরা হলো যে এসইও বলে থাকি। এসইও সাধারণত হলো যে আমরা দুই প্রকার বলে থাকি, ঠিক আছে? এমনিতে নর্মালি তিনটা বলা হয়ে থাকে, বাট সাধারণত এসইও দুইটাই। একটাকে বলা হয় অন পেজ এসইও, আরেকটাকে বলা হয় অফ পেজ এসইও। সো অন পেজ এসইও, অফ পেজ এসইওর উপর আমাদের নেক্সট ক্লাস রয়েছে। আমরা ওটার সম্পর্কে এত ডিপ এখন জানতে যাব না, কারণ আজকে আমাদের অনেকগুলো ইনফরমেশন মাথার মধ্যে নেওয়া লাগবে। খালি এতটুকু বলে রাখি, অন পেজ এসইও বলতে বোঝানো হয়ে থাকে আপনি যখন এসইওর কার্যক্রমগুলো ওয়েবসাইটের ভিতরে করে থাকবেন, তখন আমরা সেটাকে অন পেজ এসইও বলে থাকি। আর যখন আপনি এই কার্যক্রমগুলো ওয়েবসাইটের বাহিরে করে থাকবেন, তখন আমরা সেটাকে বলে থাকি কি?
অফ পেজ এসইও। ওকে, আশা করি কনসেপ্টে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন। আমরা যখন কাজ করব তখন আরো ভালো মতো আমরা ক্লিয়ার হয়ে নিব। দেন আপনারা আমাকে বলুন, আপনারা আমাকে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন। ঠিক আছে, আমি আপনাদের কাছে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম জানতে চাই। আমি একজনকে বলি, যেমন হলো যে আমি দেখতে পাচ্ছি সজীব রয়েছেন 5021। স্যার আপনি বলুন যে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন। সজীব স্যার শুনতে পাচ্ছেন? 5021। জি স্যার, শুনতে পারি স্যার। হ্যাঁ, কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন। সার্চ ইঞ্জিনের নাম স্যার আমি প্রথম বুঝি নাই স্যার ক্লাসগুলো স্যার। প্রথম ক্লাসগুলো বুঝেন নাই বলতে মানে কি বুঝেন না আপনি? না না, আপনার প্রথমগুলো তো বুঝি নাই আর কি। এখন সার্চ বলুন। ইঞ্জিন স্যার, সার্চ ইঞ্জিনগুলো স্যার যেগুলো কিওয়ার্ডগুলো স্যার, কিওয়ার্ডগুলো যেগুলো আপনি খুব ওগুলো আর কি। আপনি কি ফার্স্ট ক্লাস করেছিলেন? জি জি, সব ক্লাস করেছি স্যার। তাই এই অবস্থা কেন আপনার? কিওয়ার্ড আসলো কই থেকে সার্চ ইঞ্জিনের মধ্যে? মাইক্রোফোন মিউট করুন। আর আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, আপনার এটা জিমেল কি? বি ইয়োর সেলফ উইথ কালি। মাইক্রোফোন আনমিউট করুন। আচ্ছা, নুসরাত 5043 বলুন, কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলুন। ইয়াহু, গুগল, আর হচ্ছে মাইক্রোসফট বিং। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। নুসরাত ম্যাম যেই জিনিসটা বললো বাকিরা হ্যান্ড ডাউন করে ফেলুন, সমস্যা নেই। একজন বলতে পেরেছেন মানে এখন সবাই ক্লিয়ার হয়ে যাব। এই যে ইয়াহু, গুগল, তারপর মাইক্রোসফট বিং, এগুলো হলো সার্চ ইঞ্জিন। আমরা অনেকেই সার্চ ইঞ্জিন বলতে বুঝে থাকি হলো গুগল, ক্রোম, অপেরা মিনি, ফায়ারফক্স, তারপরে হলো যে ইউসি ব্রাউজার। এগুলো কখনো সার্চ ইঞ্জিন না, এগুলো হলো ব্রাউজার। ব্রাউজার কি? ব্রাউজার হলো সেই সফটওয়্যার যেই সফটওয়্যারের মাধ্যমে সার্চ ইঞ্জিনটাকে অপারেট করা হয়। অর্থাৎ হলো সার্চ ইঞ্জিনটা ব্যবহার করার জন্য আমরা যেই সফটওয়্যারের সহযোগিতাটা নিয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি হলো ব্রাউজার। এই জন্য আপনারা যখন স্মার্টফোন ক্রয় করবেন দেখবেন যে আপনাদের স্মার্টফোনের মধ্যে গুগলও রয়েছে, ক্রোম ব্রাউজারও রয়েছে। তার মূল কারণ কি? তার মূল কারণ হলো একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা বিশ্বের সকল তথ্য হলো যে খুঁজে বের করতে পারবো, এবং সেই সার্চ ইঞ্জিনটাকে আপনার মতো করে পার্সোনালাইজড ভাবে আপনি ব্যবহার যাতে করতে পারেন সেই জন্য আমরা যেই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা ব্রাউজার বলে থাকি। সো সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে এই তফাৎটা আমাদেরকে জানতে হবে। সার্চ ইঞ্জিন কোনো কিওয়ার্ড মিওয়ার্ড এসইও মেসইও কিচ্ছু না। সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন। অর্থাৎ হলো যে এই যে আমরা যে উপরে লিখে যে আমরা সার্চ করে থাকি, এই যে এখানে আপনারা গুগল দেখতে পাচ্ছেন, এখানে যদি গুগলের জায়গায় আমি ইয়াহু মেল ইউজ করতাম কিংবা বিং ইউজ করতাম তাহলে সেটা সার্চ ইঞ্জিন। কিন্তু আমি যদি ক্রোমের জায়গায় যদি অপেরা মিনি ইউজ করি কিংবা হলো ইউসি ব্রাউজার ইউজ করি বা অন্য কোনো ব্রাউজার ইউজ করি তাহলে সেটা সার্চ ইঞ্জিন না। কারণ আপনার ফায়ারফক্সও আপনার গুগলের থেকেই সার্চ করে, অপেরা মিনিও আপনার গুগল থেকেই সার্চ করে, তারপরে ইউসি ব্রাউজার আপনার গুগল থেকেই সার্চ করে। কিন্তু ওগুলো হলো ডিফারেন্ট রকমের ব্রাউজার, যেটা হলো যে আপনার মতো করে পার্সোনালাইজড ভাবে আপনাকে সার্চ ইঞ্জিনটাকে হলো অপারেট করতে সহযোগিতা করে, অর্থাৎ ব্যবহার করতে আপনাকে সহযোগিতা করে। ওকে, সো আমাদের ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে তফাৎটা কিন্তু বুঝতে হবে। আমরা যদি ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের মধ্যে তফাৎটা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারবো না, অথবা আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা বুঝতে পারবো না। ওকে, নেক্সট আমরা যেই বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো কি কিওয়ার্ড রিসার্চ টেকনিক। এটা তো আমরা অলরেডি জেনে গেছি গত ক্লাসে। দেন হলো যে আমরা জানবো হলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ওয়েবসাইট এজ আছে। এগুলো জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের এসইও অডিটের রিপোর্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অথবা এসইও অডিটের রিপোর্ট মানে কি।
এসইও অডিটিং রিপোর্ট মানে হলো যে আপনার এসইও করতে গেলে আপনাকে আপনার কম্পিটিটরের সম্পর্কে জানতে হবে এবং কম্পিটিটরের এসইওর সাথে সম্পর্কিত যতগুলো ইনফরমেশন রয়েছে সেটা এক্সেল শিটের মধ্যে আমরা সুন্দর করে সাজিয়ে একটা রিপোর্ট ক্রিয়েট করি, যেটাকে আমরা বলে থাকি হলো এসইও অডিটিং রিপোর্ট। সো আমরা এই এসইও অডিটিং রিপোর্টটা প্রপারলি যাতে আমরা তৈরি করতে পারি, কারণ এটার উপরে ডিপেন্ড করে ক্লায়েন্ট বুঝতে পারবে তার ওয়েবসাইটটা কতটা স্লো না কতটা ফাস্ট, নাকি তাকে আদৌ একজন এসইও স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে। সরি, একটু টানা ক্লাস নিতে নিতে অনেক তোতলানো শুরু করে দিয়েছি। সো এসইওর স্পেশালিস্টের প্রয়োজন রয়েছে কিনা, আমরা অনেক সময় এসইও অডিটের রিপোর্ট, আমি আপনাদের একটু কোর্সের বাহিরের জিনিস বলছি, কিছু ট্রিক্স বলছি, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেক সময় ক্লায়েন্টকে এসইও অডিটের রিপোর্ট ফ্রিতে করে দিই। কেন জানেন? যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে তার ওয়েবসাইটের মধ্যে আরও এসইও করার কাজের প্রয়োজন রয়েছে, তার ওয়েবসাইট অন্য অন্য কম্পিটিটরদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। সো এই জন্য আমরা ক্লায়েন্টকে এসইও অডিটের রিপোর্ট অনেক সময় ফ্রিতে করে দিই। এতে করে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে তখন তিনি একজন এসইও স্পেশালিস্টকে হায়ার করে থাকেন তার ওয়েবসাইটের জন্য। এখন আমরা এসইও অডিটের রিপোর্টটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা এক এক করে শেখার মাধ্যমে আমরা এখানে যেগুলো দেখেছি তার থেকে বেশি জিনিস সম্পর্কে আমরা জানবো ইন ডিটেলসে। ওকে, তো আমি আমার একটা এসইও অডিটের রিপোর্টের এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। আপনারা এটার একটা স্ক্রিনশট তুলে নেবেন। আপনারা কি করবেন, আপনারা হলো যে এই মতো একটা এক্সেল শিট ক্রিয়েট করে আমার জন্য অডিটের রিপোর্ট তৈরি করবেন। এইটাই আপনাদের আজকের ক্লাসের বাড়ির কাজ, আমি আগের থেকে আপনাদেরকে বলে দিলাম। ওকে, আমি দরকার হলে একটা ছবি আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। ক্লাস শেষে আপনারা ছবিটা পেয়ে যাবেন। ওকে, এখন আসুন আমরা দেখি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। সর্বপ্রথম আমাদের একটা ওয়েবসাইট সিলেক্ট করে নিতে হবে। আমাদের কম্পিটিটর যেই ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরির ওয়েবসাইটগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের কম্পিটিটর যদি কাপড় নিয়ে হয় তাহলে আমরা তার যে কম্পিটিটরগুলো রয়েছে তার কাছে জানতে চাবো। আমরা আমাদের ক্লায়েন্টের কাছে বলবো যে আপনার কম্পিটিটর কারা, তখন সে যে কম্পিটিটরের নাম বলবে তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন ধরেন যে আমি এখন কি নিয়ে কাজ করতে পারি, আমি কাজ করতে পারি হলো ধরেন ক্লোথিং নিয়ে। ঠিক আছে, কাপড় নিয়ে আমি কাজ করব। তো আমার কোম্পানির নাম হলো যে এক্স ক্লোথিং। এখন এক্স ক্লোথিং এর কোম্পানির হলো যে আপনার কম্পিটিটর কারা, আপনার কম্পিটিটররা হবে হলো আড়ং, তারপরে হলো যে আপনার রেস, ক্যাটাই, তারপরে হলো যে এরকম বড় বড় যেসব ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো আমার কম্পিটিটর। সো আমি চলুন যে কয়েকজন কম্পিটিটরের ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। সো আমি এখানে বললাম যে বাংলাদেশ ক্লোথিং ব্র্যান্ড লিখে আমি সার্চ করলাম। তো আমি এখানে অনেকগুলো ক্লোথিং ব্র্যান্ড দেখতে পাচ্ছি, একটার মধ্যে মনে হয় সব কিছু ইন ডিটেলসে লেখা রয়েছে, টপ 20 ক্লোথিং ব্র্যান্ড। তো এখানে আমি সবগুলো হলো যে ক্লোথিং ব্র্যান্ডের ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ইন ডিটেলসে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্টে দেখতে পাচ্ছি ফেইলর। তো আমি এখন ফেইলরের মধ্যে প্রবেশ করলাম। ফেলোরের মধ্যে প্রবেশ করার পর এখন আমি যে কাজটা করব, ফেলোরের যেই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি কপি করে নিব। লিঙ্কটা কপি করে এখন আমি কি করব, এই যে আমার এক্সেল শিটের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, কিংবা আমরা অনেক সময় ক্লায়েন্ট লিঙ্কের জায়গায় যেই জিনিসটা আছে সেটা হলো যে ওয়েবসাইটের নামটা শুধু। তো আমরা ফেলোরটা লিখলাম, লিখার পর আমরা এখানে এসে পেস্ট করে দিলাম, আমরা এখানে ফেলোর নামটা বসিয়ে দিলাম। এখন এই যে আমরা ফেলোর কম্পিটিটরের নাম বসালাম, এখন আমাদের ফেলোরের কিছু ইনফরমেশনের প্রয়োজন হবে এবং ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের সব জায়গায় যেই জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো উপরের লিঙ্ক, ওই ওয়েবসাইটের লিঙ্ক। তো আমরা ওই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিব। করার পর এই এখন থেকে শুরু হলো আমাদের এসইও অডিটের রিপোর্টের কাজ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারো প্রশ্ন থাকলে মনের মধ্যে রাখবেন, আমি 15 মিনিট পর পর ব্রেক দিব, আপনারা কোশ্চেন করবেন আমাকে। এরপর আসে হলো যে সর্বপ্রথম যেই জিনিস আছে এসইও অডিটের রিপোর্টের মধ্যে সেটা হলো যে ডিএপিএ। ডিএপিএ মানে কি? ডিএ মানে হলো ডোমেইন অথরিটি, পিএ মানে হলো পেজ অথরিটি।
ডোমেইন অথরিটি মানে কি, পেজ অথরিটি মানে কি। তো আমরা এখানে লিখে সার্চ করি DAPA চেকার। ওকে, এখন ডোমেইন অথরিটি, পেজ অথরিটির মানে কি। তো আমরা আবার ওয়েবসাইটে ঢুকলাম সেলরে। এখন এই যে সেলরের যেই উপরের নামটা রয়েছে আপনারা এখানে দেখুন, এখানে কি লেখা রয়েছে, seller.clothing। ওকে, এটা হলো ডোমেইন। ডোমেইন মানে কি, কোনো একটা ওয়েবসাইটের যেই নাম রয়েছে সেই নামটাকে আমরা বলে থাকি হলো ডোমেইন। আর ওয়েবসাইটটা যেই জায়গায় তৈরি করা হয়েছে, যেই স্টোরেজের মধ্যে ক্রিয়েট করা হয়েছে, সেটাকে আমরা বলে থাকি হলো হোস্টিং। ওকে, এই নর্মাল কনসেপ্টটা সবাই মনে রাখবেন। যেমন হলো যে আমরা এখানে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকেছি, নাম হলো পশ গার্মেন্টস। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন poshgarments.com। এই যে poshgarments.com এটা হলো এই ওয়েবসাইটের ডোমেইন, অর্থাৎ হলো www ডট তারপরে আপনার যেই লেখাটা থাকে ওইটা হলো ওই ওয়েবসাইটের ডোমেইন, অর্থাৎ ওই ওয়েবসাইটের নাম। ওকে, আর এটাকে আমরা ডোমেইন বলে থাকি। আর এই ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো পেজ রয়েছে। যেমন এখানে যদি আমরা নিচের দিকে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওমেন ওয়্যার, মেন্স ওয়্যার, কিড ওয়্যার, ইউনিফর্ম, নাইট ওয়্যার, তারপরে অ্যাবাউট আস। এখন আমি যদি অ্যাবাউট আসের মধ্যে ক্লিক করি, তাহলে এই একই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা আলাদা পেজের মধ্যে প্রবেশ করছি, যেই পেজের নাম হলো কি অ্যাবাউট আস। সো এটাকে বলা হয়ে থাকে পেজ। ওকে, একটা ওয়েবসাইটের একাধিক পেজ হয়ে থাকে, আর ওয়েবসাইটের যেই নামটা রয়েছে সেই নামটাকে আমরা ডোমেইন বলে থাকি। এখন একটা ওয়েবসাইটের ডোমেইন কি পরিমাণে ফেমাস, কি পরিমাণে মানুষ এই ডোমেইনের সম্পর্কে জানে, এই বিষয়টাকে পরিমাপ করা হয়ে থাকে ডিএ এর মাধ্যমে, অর্থাৎ ডোমেইন অথরিটি। আর ওই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পেজ কি পরিমাণে ফেমাস সেটা নির্ধারণ করা হয়ে থাকে পি এর মাধ্যমে, অর্থাৎ পেজ অথরিটি। তো আমরা ধরেন যে আমি আপনাদের আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য আমি একটা পত্রিকার হলো যে ওয়েবসাইটের মধ্যে ঢুকি, প্রথম আলো। ঠিক আছে, তো আমি প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে যদি ঢুকি, আপনারা এখানে এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম আলো .com, এটা হলো এই ওয়েবসাইটের ডোমেইন। ওকে, এখন এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ রয়েছে, সর্বশেষ, বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন, ভিডিও। এখন আমি যেই খেলার মধ্যে ক্লিক করলাম, প্রথম আলো ওয়েবসাইটের মধ্যেই খেলার পেজের মধ্যে আমরা প্রবেশ করেছি। তো এটাকে আমরা বলে থাকি হলো পেজ। এখন একটা ওয়েবসাইটের এই যে প্রথম আলো .com এই নামটা কি পরিমাণের মানুষ জানে, এটা পরিমাপ করা হয়ে থাকে ডোমেইন অথরিটির মাধ্যমে। আর এই যে প্রথম আলো .com এর মধ্যে খেলার যেই পেজটা আছে এটা কি পরিমাণের মানুষ জানে, এই জিনিসটাকে পরিমাপ করা হয়ে থাকে আপনার পেজ অথরিটির মাধ্যমে, অর্থাৎ পিএ। ওকে, এখন বলুন কারো কোনো প্রশ্ন আছে নাকি, ডোমেইন অথরিটি কিংবা পেজ অথরিটি বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? ওকে, গুড, আপনারা তো অনেক ফাস্ট লার্নার। সো আমরা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বুঝে গেছি। এখন আমরা একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বের করব কিভাবে? আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব DAPA চেকার লেখে, দেন হলো যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারি। এখানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, বেশিরভাগগুলোই ফ্রি। সো আমরা একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর আমরা যে লিঙ্কটা নিয়ে এসেছি সেই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করে এবার DAPA চেকারের মধ্যে ক্লিক করব। সে কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাকে DAPA বলে দিবে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোজ ডোমেইন অথরিটি 19, আর হলো যে মোজ পেজ অথরিটি হলো কত, 39। সাধারণত এটা হলো যে পরীক্ষার হলের মতো, ঠিক আছে, 33-এর উপরে যদি থাকে তাহলে এটাকে একটা ভালো ডোমেইন অথরিটি বলা হয়ে থাকে, অর্থাৎ এই পেজটা মোটামুটি রকমের ফেমাস রয়েছে মানুষের কাছে। আর হলো যে পেজ অথরিটি যদি আপনার 50-র উপরে হয়ে থাকে তাহলে মানুষ হলো যে এটা ধরা হয়ে থাকে যেটা একটা হেলদি ওয়েবসাইট। তো আমরা দেখতে পাচ্ছি যে সেলরের যে ওয়েবসাইটটা রয়েছে এটা ডোমেইন অথরিটির দিক থেকে হেলদি না, এবং পেজ অথরিটি থেকেও কিছুটা আনহেলদি রয়েছে। তো আমরা এখান থেকে এই ইনফরমেশনগুলোকে কালেক্ট করে নিব। ওকে, তো আমরা একটু, ওহো, বের হয়ে গেল কেন?
লগ ইন করতে বলছে এখন আবার। ঠিক আছে, আমরা লগ ইন করে নিই একটু। মাত্রই তো কাজ করলে, এখন আবার লগ ইন করতে বলছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা করে নিচ্ছি লগ ইন, বেশিক্ষণ সময় লাগবে না বলি আশাবাদী। আচ্ছা, এই ওয়েবসাইটটা হয়তো কিছু ঝামেলা করছে, আমরা অন্য ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি, কোনো সমস্যা নেই, সেম ভাবেই কাজ করবে। তো আমরা এই যে এখানে ডিএপিএ চেকারের মধ্যে ঢুকলাম, আমরা লিঙ্কটা দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিলাম। এবার ডিএপিএ চেকারের মধ্যে ক্লিক করলাম, একটু সময় নিবে, নেওয়ার পর আমাকে ডিএপিএ দেখায় দিবে। তো আমরা এখানে ডিএপিএটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে 20 দেখাচ্ছে। তো আমরা এখানে ডি এর ঘরটার মধ্যে 20টা বসিয়ে নিব, আর এখানে হলো যে 40 দেখাচ্ছে। তো আমরা এখানে 40-র ঘরটা থেকে বসিয়ে নিব। এবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মাঝে দিয়ে এটা অনেক বেশি চালু হয়েছিল, এখনো কিছু কিছু জায়গা রয়েছে। আপনারা দেখবেন যে অনেক দামি জিনিস আপনাদের কম দামে দিচ্ছে। যেমন দেখবেন যে ইলেকট্রনিক সাইকেল, নাইকির জুতা, অ্যাডিডাসের জুতা আপনাদের একদম স্বল্প মূল্যে দিচ্ছে। মানে দেখবেন যে 400 টাকা, 500 টাকা। এখন আমরা বাঙালিরা কিভাবে বিশ্বাস করি যে এই জিনিসটা আসলে অথেন্টিক, এখান থেকে অর্ডার করব? তাদের কোনো যদি ওয়েবসাইট থাকে, আমরা ওয়েবসাইট দেখলে বলি যে আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট যেহেতু আছে তাহলে এরা কোনোভাবে ফেক হতে পারে না, এদেরকে অর্ডার দেওয়াই যেতে পারে। দেন অর্ডার দেওয়ার পর আমরা কি দেখি যে তারা আমাদের টাকাটা মেরে দিয়েছে। এখন এই ধরনের প্রতারকদের হাত থেকে আমরা বাঁচতে পারবো কিভাবে? ডোমেইনের এজ দেখার মাধ্যমে। অর্থাৎ হলো যে আমরা একটা ওয়েবসাইট কত সালের থেকে ক্রিয়েট করা হয়েছে এবং তার এই নামটা কত সাল পর্যন্ত পুরানো, এই বিষয়টা আমরা চাইলে বের করতে পারি এই ডিএপিএ চেকারের মাধ্যমেই। ওকে, তো যেমন আমি এখন ফেলোরেটটা যে লিখলাম, ফেলোরেটটা যখন আমি সার্চ করলাম তখন আমি এখানে দেখতে পাচ্ছি ডোমেইনের এজ কত, 8 বছর 8 মাস। ওকে, তো 8 বছর 8 মাস, দ্যাটস মিন এটা একটা রিয়েল পেজ এবং এটা অনেক বছর ধরেই চলে আসছে। তো আমরা এটাকে কপি করে নিব। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে মানে প্রতারকের হাত থেকে বাঁচার জন্য আমরা এভাবে ডোমেইনের হলো যে অথরিটির মানে যে এজটা রয়েছে সেটা চেক করতে পারি। বাট এসইওর ক্ষেত্রে এই মানে ডিএ এজের মানে প্রয়োজনটা কোথায়? এসইওর ক্ষেত্রে ডিএ যেই এজ রয়েছে, অর্থাৎ ডোমেইন অথরিটির যেই এজটা রয়েছে, সেটার প্রয়োজনটা রয়েছে হলো আপনার এসইও করার ক্ষেত্রে। যদি কোনো একটা ওয়েবসাইটের এজ 1 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেটার মধ্যে এসইও করতে আপনাদের বেশি ইজি হবে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিছুটা পরিমাণে অর্থ কম নিতে পারেন কিংবা ডিসকাউন্ট প্রদান করতে পারেন। কিন্তু কারো ওয়েবসাইটের এজ যদি 1 বছরের কম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এসইও করার ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে বেশি টাকা চার্জ করবেন। কারণ সেক্ষেত্রে আপনাকে এসইও করতে হলে 1 বছরের বেশি বয়সের ওয়েবসাইটের তুলনায় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা ডিএপিএ চেকার দিয়ে আমরা অলওয়েজ ডোমেইনের যেই এজটা রয়েছে সেটা আমরা বের করে নিব। ওকে, তারপর আমরা নেক্সট দেখব কি, আমরা নেক্সট দেখতে পাচ্ছি হলো যে ভিজিট। একটা ওয়েবসাইটের মধ্যে কি পরিমাণে ট্রাফিক জেনারেট হয় সেটা আমরা বের করব, এবং একটা ওয়েবসাইটের মধ্যে যত পরিমাণে ট্রাফিক জেনারেট হবে সেই অনুযায়ী ওই ওয়েবসাইটটা গুগলের মধ্যে র্যাঙ্কিং আপ হয়ে থাকে। সো এটাও এসইওর অনেক বড় একটা হলো যে মাধ্যম, যে আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক কি পরিমাণের হলো যে জমা হচ্ছে। তো আমরা কোনো পেইড টুলের দিকে যাব না, সর্বপ্রথমে আমরা যত ফ্রি ভার্সন আছে, যত ফ্রিভাবে আমরা কাজ করতে পারি, আমরা সবগুলো ফ্রি ভার্সনের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করব। আমার কাছে যত পেইড সফটওয়্যার রয়েছে আমি সবগুলো আপনাদের ফ্রিতে প্রোভাইড করার ট্রাই করব। কেউ অহেতুক কোনো রকমের টাকা পয়সা খরচ করবেন না, কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই প্রথমের দিকে।
ঠিক আছে? পরবর্তীতে আপনারা যদি অনেক ক্লায়েন্ট পেয়ে যান, আপনাদের অনেক আলসামি লাগে, তখন যে আপনার পেইড সফটওয়্যার নিতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। বাট প্রথমের দিকে কেউ কোনো উল্টাপাল্টা সফটওয়্যার ক্রয় করার অথবা পারচেস করার প্রয়োজন নেই। সো আমরা চলুন যে এবার আমরা হলো যে ভিজিট কিভাবে বের করব। সো আমরা ভিজিট বের করার জন্য একইভাবে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং এখানে গিয়ে আমরা সার্চ করব ওয়েবসাইট ভিজিটর চেকার। আমরা ওয়েবসাইট ভিজিটর চেকার লিখে সার্চ করলে আমরা আরশাফ নামে এই হলো যে ওয়েবসাইটটা দেখতে পারবো। তো আমরা এখানে এসে সেম টু সেম ভাবে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আর কিচ্ছু না। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এবার হলো যে আমরা চেক ট্রাফিকের মধ্যে যেই ক্লিক করব, আমাকে এই ওয়েবসাইটটা দেখিয়ে দিবে যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি যে ওয়েবসাইটটা দেখতে চাচ্ছি তার মধ্যে ট্রাফিকের সংখ্যা কেমন। তো একটু সময় নিবে, একটু সময় নেওয়ার পর তারপরে সে আমাকে ট্রাফিকের সংখ্যাটা দেখিয়ে দিবে। সো আমরা একটু ওয়েট করতে থাকি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অর্গানিক একটা ট্রাফিকের হলো যে সংখ্যা দেখাচ্ছে, যেটা হলো যে 2.2K। এবং আমরা এখানে আরো ইন ডিটেলস দেখতে পারবো বাংলাদেশ থেকে 97% মানুষ হলো যে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে থাকে, মায়ানমার থেকে 1%, ইউনাইটেড স্টেট থেকে 8%, ইন্ডিয়া থেকে 0 এবং হলো যে ক্যাম্বোডিয়া থেকেও 0। এবং হলো যে কোন কোন কিওয়ার্ডগুলো টপে রয়েছে, সেলর, শর্ট টপস, লং টপ ফর গার্লস, তারপর হলো যে ইংলিশে সেলর, তারপর হলো পার্টি ডেস। সো এগুলো হলো টপের রয়েছে সব থেকে বেশি। সো আমরা এখান থেকে অর্গানিক ট্রাফিকটা দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে কপি করে নিব। আমরা কপি করে নিয়ে এবার ভিজিটর এটার মধ্যে আমরা বসিয়ে নিব। দেন আসে হলো যে আমাদের ওয়েবসাইটটা কি পরিমাণের ব্যাকলিঙ্ক করা হয়েছে সেটার সম্পর্কে আমরা জানব। ব্যাকলিঙ্ক মানে কি? আমি যদি এই ওয়েবসাইটের ডোমেইনের লিঙ্কটাকে যদি কপি করে আপনাদের মেসেঞ্জার কমিউনিটি গ্রুপের মধ্যে দিয়ে থাকি এবং আপনারা যদি সেখান থেকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেন, তাহলে আমরা সেটাকে ব্যাকলিঙ্ক বলে থাকি। আমরা যদি আরও সহজ বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো একটা লিঙ্ক আপনি যদি কোনো একটা গ্রুপ কিংবা কমিউনিটি কিংবা কারোর সাথে যদি এটা কোনোভাবে শেয়ার করেন কিংবা মার্কেটিংয়ের কাজের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে আমরা সেই লিঙ্কটাকে ব্যাক লিঙ্ক বলে থাকি। যেটা মানে বোঝানো হয়ে থাকে ব্যাক ডোরের মতো, যে আমি একটা লিঙ্ক কপি করে সবাইকে দিচ্ছি এবং সবাই ওই লিঙ্কের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছে অ্যাজ এ ব্যাক ডোরের মতো। সো ওই জিনিসটাকে আমরা ব্যাক লিঙ্ক বলে থাকি। ব্যাক লিঙ্ক সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটাকে বলে থাকি আমরা ইন্টারনাল ব্যাক লিঙ্ক, আরেকটাকে আমরা বলে থাকি হলো যে এক্সটার্নাল ব্যাক লিঙ্ক। আরও কিছু প্রকার রয়েছে, আরও দুইটা প্রকার রয়েছে, একটা হলো ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা নো ফলো ব্যাকলিঙ্ক, বাট ওটার মধ্যে আমরা আজকে যাব না। ঠিক আছে, এটা আমরা আগামী ক্লাসের মধ্যে শিখব। সো আমাদের এই সেলরের ওয়েবসাইটের মধ্যে ফেসবুকে কি পরিমাণে ব্যাকলিঙ্ক করা হয়েছে, পিন্টারেস্টের মধ্যে কি পরিমাণে ব্যাকলিঙ্ক করা হয়েছে, এটা আমরা খুঁজে বের করব। কারণ আপনি আপনার ওয়েবসাইটে যত বেশি ব্যাকলিঙ্ক করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক তত বেশি জেনারেট হবে এবং আপনার ওয়েবসাইটের মধ্যে এসইও তত বেশি হবে, অপটিমাইজ তত বেশি হবে, ততই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আপ হতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমাদের ব্যাকলিঙ্কটা বের করা খুবই বেশি দরকার। তো সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করব সোশ্যাল সিগন্যাল চেকার। সোশ্যাল সিগন্যাল চেকার লিখে সার্চ করলে আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটা পাবো, যে socialsignalcheck.com। সো আমরা এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করে আমরা আমাদের ডোমেইনের নামটা আবার এখানে দিয়ে চেকের মধ্যে ক্লিক করে দিব। কিছুক্ষণ সময় আমরা ওয়েট করব। কিছুক্ষণ সময়ের পর আমাকে এখানে দেখাচ্ছে যে ফেসবুকের মধ্যে ব্যাকলিঙ্ক করা হয়েছে 20,038টা এবং পিন্টারেস্টের মধ্যে ব্যাকলিঙ্ক করা হয়েছে মাত্র 9টি। আর লিঙ্কডিংয়েরটা আমাদের প্রয়োজন হয় না, কারণ লিঙ্কডিংয়ে এখন সাধারণত কেউ ব্যাকলিঙ্ক করে না। প্রিভিয়াস হলো যে 2000 সালের সময় লিঙ্কডিংয়ের মধ্যে অনেকে ব্যাকলিঙ্ক করে থাকতো। সো আমরা এখানে ফেসবুকের সিগন্যালের ব্যাকলিঙ্কটা বসিয়ে নিই এবং পিন্টারেস্টের সিগন্যালের ব্যাকলিঙ্কটা আমরা বসিয়ে নিলাম। ওকে, সো আমরা এখান থেকে জানতে পারলাম যে কিভাবে আমরা হলো যে একটা ওয়েবসাইটে কি পরিমাণে সোশ্যাল সিগন্যাল বের করা হয়েছে, এই যে কি পরিমাণে ব্যাকলিঙ্ক করা হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই বিষয়টাকে আমরা সোশ্যাল সিগন্যাল বলে থাকি। যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি পরিমাণে ব্যাকলিঙ্ক শেয়ার করার মাধ্যমে ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা হচ্ছে। সো আমরা এখান থেকে জানতে পারলাম ফেসবুকের মধ্যে কি পরিমাণে লিঙ্ক শেয়ার করা হয়েছে এবং পিন্টারেস্টের মধ্যে কি পরিমাণে লিঙ্ক শেয়ার করা হয়েছে। ওকে,
নেক্সটে আমরা যেটায় যাব সেটা হলো যে আমরা এখন বের করব মোবাইল পারফরমেন্স। ওকে, মোবাইল পারফরমেন্স, মোবাইলের মধ্যে কিভাবে ওয়েবসাইটের স্পিডটা কতটুকু, ডেস্কটপের পারফরমেন্স এবং ডেস্কটপের মধ্যে স্পিডটা কতটুকু। সো এটার জন্য আমাদেরকে যেই জিনিসটা করতে হবে সেটা হলো যে ওয়েবসাইট স্পিড চেকার লিখে আমরা এখানে সার্চ করব। ওয়েবসাইট স্পিড চেকার লিখে সার্চ করার পর আমরা সর্বপ্রথম এই ওয়েবসাইটটা পাবো যে web.dev। এই ওয়েবসাইটটা আমরা পাবো, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমরা আমাদের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার পর এবার আমরা অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করব। অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করার পর আমরা অনেক হাইপার হয়ে যাই। আল্লাহ স্যার আমার আসতেছে না, আমার রেজাল্ট আসে না কেন, স্যার একটু দেখেন না, আপনার তো রেজাল্ট আসছে ক্লাসরুমে দেখলাম, আমারটা আসে না কেন। এই কথা যদি কেউ বলেছেন তাকে ধরে একদম মার দিব একদম ধরে। আপনারা যখন এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দিয়ে অ্যানালাইসিসের মধ্যে ক্লিক করবেন তখন একটু ওয়েট করবেন, কারণ এই যে দেখুন নিচে ডায়াগনিস হচ্ছে পারফরমেন্সটা, তো আমাদের ডায়াগনিস করতে সময় দিতে হবে। ওকে, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারি, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারি যে একটা ওয়েবসাইট মোবাইলে কি পরিমাণের সময় নিয়ে হলো যে লোড নিচ্ছে এবং কম্পিউটারে কি পরিমাণের সময় নিয়ে লোড হচ্ছে। আপনারা এসএসসির রেজাল্ট বের করার সময় প্রায় টাইমই দেখবেন যারা কম্পিউটার দিয়ে ট্রাই করে তারা তাড়াতাড়ি রেজাল্ট বের করে ফেলতে পারে, কিন্তু যারা মোবাইল দিয়ে ট্রাই করে তারা অনেকে মোবাইলে সহজে ঢুকতে পারে না। কেন? কারণ অনেক ওয়েবসাইটে মোবাইলের স্পিডটা অনেক কম থাকে এবং কম্পিউটারের স্পিডটা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাজ এ এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ কি, যে ক্লায়েন্টের কম্পিটিটর এবং ক্লায়েন্টের নিজের ওয়েবসাইটের মোবাইলের স্পিড কতটুকু, কম্পিউটারের স্পিড কতটুকু, পারফরমেন্স কেমন, এটা আমাদের তাকে একটা রিপোর্ট দেওয়া। ওকে, তো আমরা এই রিপোর্টটা এই ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারি। এই যে আমার ডায়াগনিস হয়ে গেছে, এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে মোবাইলের পারফরমেন্স খুবই বাজে, ফেলোরেরটা এটা মাত্র হলো যে 27-এ রয়েছে। এবং মোবাইলের স্পিড কত, মোবাইলের স্পিড কোনটা আপনারা বুঝবেন, স্পিড বুঝবেন হলো যে এই যে স্পিড ইন্ডেক্স নামে একটা অপশন রয়েছে, এই যে স্পিড ইন্ডেক্স, এটা হলো মোবাইলের স্পিড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16.9 সেকেন্ড লেগেছে এটা লোড নিতে। সাধারণত একটা ভালো একটা ওয়েবসাইট যদি আপনাদের লোড নিতে মোটামুটি সর্বোচ্চ সময় নিয়ে থাকবে 10 সেকেন্ড। এর উপরে যদি কোনো একটা ওয়েবসাইট সময় নেয় তাহলে সেটা আসলে একটা ভালো ওয়েবসাইট হিসেবে গণ্য করা হয় না। এবং এখানে পারফরমেন্স আমরা 27 দেখতে পাচ্ছি। এটা পাস মার্ক কত, এই যে নিচেই দেওয়া রয়েছে। যদি আপনার 0 থেকে 49 হয়ে থাকে তাহলে হলো যে এটা রেড অ্যালার্ট, যে এতটা বেশি ভালো না। যদি আপনার 50 থেকে 89 পর্যন্ত হয়ে থাকে তাহলে এটা ওয়েল ডান, গুড। আর এটা যদি 90 থেকে 100 হয়ে থাকে তাহলে এটা হলো এক্সিলেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ওয়েবসাইটের পারফরমেন্স হলো 27। মোবাইলের পারফরমেন্স কত, মোবাইলের পারফরমেন্স হলো 27 এবং মোবাইলের স্পিড কত, স্পিড হলো 19.9। সো আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি ডেস্কটপের স্পিডটা বের করব কিভাবে, আমি ডেস্কটপের স্পিডটা বের করব এই যে এখান থেকে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে নিব। ওকে, সো আমি এখন ডেস্কটপে ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপের পারফরমেন্স হলো 26 আর ডেস্কটপের স্পিড কত, এই দেখুন 5.8। সো এটা ডেস্কটপের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অ্যাজ এ পারফরমেন্স করছে, বাট এটার যেই এসইও অথবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সব কিছু সহ এটা পারফরমেন্সটা আসলে এত বেশি ভালো না। তো আমরা সেই ক্ষেত্রে এটা বসিয়ে নিব যে পারফরমেন্স কত, পারফরমেন্স হলো 26 আর ওয়েবসাইটের যে স্পিড রয়েছে স্পিড ইন্ডেক্স, এটার স্পিড হলো 5.8 সেকেন্ড। তো আমরা এটা বসিয়ে নিলাম। এই যে আমরা একটা ওয়েবসাইটের ইন ডিটেলস ইনফরমেশন যে বের করে ফেললাম, এই বিষয়টাকে আমরা বলে থাকি এসইও অডিটি রিপোর্ট। ওকে, এবার বলুন আপনাদের কারো কোনো রকমের প্রশ্ন রয়েছে কিনা। মাইক্রোফোনটা একটু মিউট করুন, মাইক্রোফোনটা মিউট করুন। কোশ্চেন করার সময় হ্যান্ড রাইজ করবেন, আমরা এক হলো সিরিয়াল ওয়াইজ কোশ্চেন করব, ঠিক আছে? ঠাস করে কেউ কোশ্চেন করেন না, তাহলে জিনিসটা খুবই আনঅর্গানাইজড লাগে। ওকে, আচ্ছা আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ করেছেন ফিজা 5050।
জি বলুন আপনার প্রশ্নটা কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন প্রশ্নটা কি? স্যার আমি হলো স্যার ভিজিট যেটা প্রসেসটা দেখাইলেন ভিজিটের ওটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, ভিজিটরটা একদম অন্যান্য টুলসের মতোই সেম টু সেম। আমরা ব্রাউজারে গিয়ে কি লিখে সার্চ করব? ওয়েবসাইট ভিজিটর চেকার। ওকে, এখানে সার্চ করার পর আমরা আরশাফ নামে একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটটা অ্যাকুরেটলি আমাদের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আপনারা যদি ভুলে যান তাহলে ভিডিওটা অন করে মনে করে নেবেন। ওকে, তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এখানে ডোমেনের ইউআরএলটা দিয়ে দিব যেইটার আমরা সম্পর্কে জানতে চাচ্ছি। দেওয়ার পর আমরা চেক ট্রাফিকে ক্লিক করার পর কিছুটা সময় নেবে, নেওয়ার পর সে আমাদেরকে দেখাবে যে আমাদের যেই ওয়েবসাইটে লিঙ্কটা দিয়েছি তার মধ্যে কি পরিমাণে ট্রাফিক জেনারেট হচ্ছে। সেই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2.2K অর্গানিক ট্রাফিক জেনারেট হচ্ছে। ট্রাফিক সাধারণত দুই প্রকার, একটাকে বলে থাকি আমরা অর্গানিক ট্রাফিক, আর একটাকে আমরা বলে থাকি হলো কি ট্রাফিক বলুন তো? পেইড ট্রাফিক। মানে টাকার মাধ্যমে আমরা যেই ট্রাফিকটা ক্রিয়েট করে থাকি সেটাকে বলা হয়ে থাকে পেইড ট্রাফিক। আর অর্গানিক মানুষের মুখে মুখে জানার পর মানুষ নিজে থেকে যেইভাবে প্রবেশ করে সেটাকে আমরা বলে থাকি অর্গানিক ট্রাফিক। তো আমরা এখান থেকে অর্গানিক ট্রাফিকের ইনফরমেশনটা জেনে গেলাম, এটা আমরা কপি করে আমরা এক্সেল শিটে বসিয়ে নিয়েছি। বুঝতে পেরেছেন? জি স্যার এখন বুঝতে ওকে, পেরেছি। ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছিলাম আরেকজন হ্যান্ড রাইজ করেছিলেন, আনারকালি ম্যাম মনে হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। আসলে বুঝতে পারিনি তো, হুট করে হয়ে গেছে। ও সঙ্গীত আচ্ছা, সবই। ঠিক আছে, বলুন আপনার প্রশ্নটা কি? হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল যে আমরা যে এই যে মানে ইয়েটা কমপ্লিট করলাম, কাজটা কমপ্লিট করলাম, তো এই যে চার্টটা, এই চার্টটা এক্স্যাক্টলি আমরা মানে আমাদের কাছে সেভ করে তো রাখবো। তো এটা ঠিক মানে কোন কোন কাজের ক্ষেত্রে আমরা মানে ব্যবহার করব পরবর্তীতে, এই ব্যাপারটা একটু আমার ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, আপনি কি একটু প্রবেশ করতে সময় নিয়েছিলেন ক্লাসে? স্যার টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে মানে প্রতিষ্ঠানের তরফ থেকে কিছু টেকনিক্যাল প্রবলেমস ছিল, যে কারণে আমি প্রথম দুটো ক্লাস মানে ওরিয়েন্টেশন আর ফার্স্ট ক্লাস এই দুটো আমি আচ্ছা, পাইনি। আজকে আমার ফার্স্ট ক্লাস। ঠিক আর আছে। আমার নামে বিভ্রান্তিটা স্যার আছে। একমাত্র সার্ভে ক্লাসের মেন্টর ছাড়া বাদ বাকি প্রতিটা ক্ষেত্রে আমি হোঁচট খাচ্ছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে। কিছু করার নাই, আই এম ইউজড টু নাও, এটা ইটস ওকে। না, ইটস ওকে না। আপনার যদি কোনো রকমের অসুবিধা হয় অথবা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিব। যেহেতু আপনি এখানে অর্থ প্রদান করে একটা কোর্সের মধ্যে এনরোল করেছেন, অ্যাজ এ মেন্টর হিসেবে আমার দায়িত্ব হবে আপনাকে প্রপারলি সবগুলো বিষয় শিখে এখান থেকে বের করা। তো আপনি হলো যে পরিস্থিতিকে সবসময় মেনে নিবেন না, পরিস্থিতির সাথে সামঞ্জস্য খাওয়ার থেকে বেটার যে আপনি ওই পরিস্থিতি থেকে হলো যে আপনার যেই জ্ঞানটুকু লাভ করা প্রয়োজন সেটা আপনি অর্জন করে নিবেন। ঠিক আছে? তো আচ্ছা, আমরা যেই বিষয়টা বললাম যে হ্যাঁ স্যার, ঠিক আছে। আর এই ব্যাপারে আসলে যেটা সার্ভে ক্লাসের যিনি মেন্টর আছেন উনি আর কি ভালো বলতে পারবেন। কারণ আমি কাজ শেখার জন্য সত্যি অমানবিক ভাবে ডিস্টার্ব করি সবাইকে। তো আচ্ছা, ঠিক আছে, কোনো এক্ষেত্রে আমি কাজ অসুবিধা নেই। আদায় করতে জানি। আর ওই যেটা বললাম ওটা সিলি একটা ইস্যু, নামের ইস্যুটা খুবই সিলি একটা ইস্যু। আসলে আমার নাম বানানটা এটাই। আমার অফিসিয়ালি মানে দুটো ইমেইল, একটা ওই নামে একটা এই নামে। এই জন্য আমাকে ওইটা থেকে কেটে বের হয়ে আবার এটাতে আসতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা সাধারণত আমি ইমেলের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে যেহেতু আপনি সেকেন্ড ক্লাস মানে দুটো ক্লাস করতে পারেননি, আপনাদের বলি যে এখানে সবার নামটা দেখতে পাচ্ছেন যেমন নুসরাত, তারপরে রোল নাম্বার দেওয়া রয়েছে। আপনি এইভাবে একটা ইমেল ওপেন করে নেবেন। ইমেল ওপেন করতে গেলে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম বসানো লাগে। ফার্স্ট নেমে আপনি আপনার ডাক নামটা বসাবেন এবং লাস্ট নেমে আপনি আপনার রোল নাম্বারটা বসাবেন। তারপর আপনি ইমেল অ্যাড্রেস যেটাই দেন না কেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করে। আপনি এভাবে একটা ইমেল ওপেন করে নেক্সট ক্লাস থেকে ওই ইমেল দিয়ে আপনি জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আমরা এবার ম্যামের প্রশ্নের উত্তরটার মধ্যে যাই যে আমাদের এই এফইও অডিটের রিপোর্টটা আসলে এক্স্যাক্টলি কেন প্রয়োজন। এফইও অডিটের রিপোর্টটা হলো যে আমাদের কম্পিটিটরকে অ্যানালাইসিস করার জন্য বোঝার প্রয়োজন। আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর 1K, এখন আমি কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটের মধ্যে যেই পরিমাণে ভিজিটরটা রয়েছে সেটা আমি যেই সেক্টরে কাজ করছি সেই সেক্টর অনুযায়ী বেশি নাকি কম নাকি মাঝামাঝি না কি, সেটার জন্য আমাকে কম্পেয়ার করতে হবে আমার নিজের ওয়েবসাইটের সাথে আমার কম্পিটিটর ওয়েবসাইটদের সাথে, অর্থাৎ হলো আমার প্রতিযোগী ওয়েবসাইটদের সাথে। তো ওই প্রতিযোগী ওয়েবসাইটের যত ইন ডিটেলস ইনফরমেশন রয়েছে যেটা এসইও রিলেটেড, সেই ইনফরমেশনগুলো বসিয়ে যখন আমরা এরকম একটা চার্টের মধ্যে বসাই তখন আমরা এটাকে বলে থাকি এসইও অডিটের রিপোর্ট।
সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ফেলোর নামে যে ওয়েবসাইটটা রয়েছে তার এখন বর্তমানের পারফরমেন্সের কি অবস্থা, আর আমার নিজের ওয়েবসাইটের পারফরমেন্সের কি অবস্থা। তো আমি আমার নিজের ওয়েবসাইটেরটা বের করে তখন হলো যে আমার নিজের ওয়েবসাইটটা বসালে তখন আমি কম্পেয়ার করতে পারবো যে আমি কাদের থেকে পিছিয়ে রয়েছি, আমি কাদের থেকে সামনে এগিয়ে রয়েছি, আমার কোন সেক্টরে কাজ করতে হবে, আমাকে কি ডিএতে কাজ করতে হবে, আমাকে কি পিএতে কাজ করতে হবে, আমাকে কি ভিজিটরে কাজ করতে হবে, নাকি আমাকে ফেসবুক সিগন্যালে কাজ করতে হবে, নাকি আমাকে মোবাইলের স্পিডের ক্ষেত্রে কাজ করতে হবে। যেই সেক্টরে আমাকে কাজ করতে হবে সেই সেক্টরটা আমি হলো যে কম্পেয়ার করার মাধ্যমে খুঁজে বের করতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের এসইও অডিটের রিপোর্টটা প্রয়োজন রয়েছে, যে এক্স্যাক্টলি আমাকে কোথায় এসইওর কাজটি সম্পূর্ণ করতে হবে সেটাকে ফাইন্ড আউট করার জন্য। বুঝতে পেরেছেন ম্যাম? জি স্যার, এখন একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি হলো যে আমরা একটু কোশ্চেন করার পর হ্যান্ডটা ডাউন করে ফেলবো। সো আমি নেক্সট দেখতে পাচ্ছি হলো যে 5018। বলুন ম্যাম, আপনার প্রশ্নটা কি? স্যার আমি হচ্ছে সোশ্যাল সিগন্যাল যে ইয়াটা বলছিলেন ওইটা একটু কম বুঝছি। আর একটা প্রশ্ন হচ্ছে আপনি যে শীটটা যে একটা জায়গায় রেখে কাজটা করতেছেন ওটা তো একটা কম্পিউটারের মনিটর, এখন আমার তো কম্পিউটার না, আমার মোবাইলে সব দিয়ে সব করি, তো মোবাইলের মধ্যে আমি কিভাবে কাজটা করব? আচ্ছা, ঠিক আছে। দুইটাই ভালো প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা নেক্সট পার্সনের কাছে যাই। প্রিয়াঙ্কা ম্যাম, বলুন আপনার প্রশ্নটা কি? আচ্ছা, প্রিয়াঙ্কা ম্যামের প্রশ্ন হয়তো পেয়ে গেছে। আমরা না স্যার, তাহলে বলুন। সরি, আমি আনমিউট করতে ভুলে গেছি। না, কথাটা হলো যে আমরা তো অডিটের জন্য রেডি করব যে এক্সেল শিটটা, তো ফার্স্টে আমি যে পেজটা নিয়ে কাজ করব তাকে আমি একে রেখে দেন হলো আমার কম্পিটিটরের গুলো আমরা অ্যানালাইসিস করব, এরকম না? হ্যাঁ, এরকম। জি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর আমরা হলো যে আমি দেখতে পাচ্ছি আবির স্যার হ্যান্ড রাইজ করেছেন 5025। আবির স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আবির স্যারের হয়তো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আবির স্যার, আপনি একটু ক্লাস থেকে বের হয়ে পুনরায় জয়েন করুন, ঠিক আছে? আপনার খুব সম্ভবত নেটওয়ার্ক ইস্যু, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা তাহলে হলো যে নিশাত ম্যামের প্রশ্নের উত্তরটার মধ্যে যাব। আসসালামু আলাইকুম। জি আবির স্যার, বলুন আপনার প্রশ্ন কি? স্যার এই যে একটু সমস্যা তো আমার আছে, ল্যাপটপে জয়েন করছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বলুন প্রশ্নটা কি আপনার? আমার প্রশ্নটা হচ্ছে যে এসইওটা করছি, এসইওর যে ফার্স্টে যে নামটা বসে এটা লিঙ্ক কিংবা নাম যে কোনো একটা বসাইলেই হবে, হ্যাঁ, লিঙ্ক, ক্লায়েন্ট যদি লিঙ্ক বসাতে মানে বলে তাহলে লিঙ্ক ওয়েবসাইটের যে বসাবেন। নামটা। ক্লায়েন্ট যদি লিঙ্ক বসাতে বলে তাহলে লিঙ্ক বসাবেন, যদি নাম বসাতে বলে তাহলে নাম বসাবেন। কিন্তু এরপর আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনি কোথায় আছেন এখন রাইট নাও, আমাদের বলেন তো। বাসায় আমার তো এটা বিশ্বাস হলো না আপনি বাসায় আছেন। আমার মনে হচ্ছে আপনি ম্যারাথনে দৌড়াচ্ছেন। এত বাতাস, আমার শীত করছে নিজের না না, বাসায়। ফ্যান চলতেছে তো, আপনার ফ্যান চলে, এত গরম লাগতেছে এই শীতকালে? ঠিক আছে, ওকে, ফ্যান মাইক্রোফোন চলতেছে, মিউট ফ্যানের করুন। শব্দ হচ্ছে। ওকে, মাইক্রোফোন মিউট করুন। তো আমরা ট্রাই করব হলো যে না গরম লাগতেছে তো। আচ্ছা, মাইক্রোফোন মিউট করুন। আপনার গরম লাগলে আপনি আরো জোরে ফ্যান ছাড়েন, সমস্যা নেই। আমরা যেটা বলছিলাম যে আমরা হলো যে এসইও অডিটের রিপোর্টের ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট যদি বলে লিঙ্ক দেওয়ার জন্য তাহলে আমরা লিঙ্ক বসাবো, আর না হলে আমরা হলো যে নামটাই বসিয়ে নিব, ঠিক আছে? তো যেটা আপনাদের ইচ্ছা হয় অথবা ক্লায়েন্টের যেটা ইচ্ছা হয় সেটাই আমরা করতে পারি। বেশিরভাগ সময় ক্লায়েন্ট হলো যে নামটাই চায়, আবার অনেক ক্লায়েন্ট হলো লিঙ্কটাও চেয়ে থাকে। তো এটা কোনো হলো যে বড় কোনো একটা ইস্যু না। আচ্ছা, আমরা হলো যে কি জানি সোশ্যাল সিগন্যালে আমরা যাব। সোশ্যাল সিগন্যালটা নিশাত ম্যাম হয়তো বুঝতে পারেননি। সোশ্যাল সিগন্যালটা মানে হলো যে আমি যে আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যেমন আরেকটা প্রশ্ন ক্লাস ছিল। ধরে এমনি মাইক্রোফোন আনমিউট করা যাবে না, আমি ক্লাস থেকে বের করে দিব। মাইক্রোফোন মিউট করুন। স্যার আরেকটা প্রশ্ন ছিল। আমি তো বললাম আপনাকে মাইক্রোফোন মিউট করুন। বেসিক ম্যানার্সটা যদি আপনারা না শিখে থাকেন তাহলে তো হবে না। আপনাদের কি বলেছি, কোশ্চেন থাকতেই পারে, আপনাদের 500টা কোশ্চেন থাকতে পারে, আমি 500টারই অ্যান্সার দিয়ে তারপর ক্লাস শেষ করব। হ্যান্ড রাইজ করবেন, তারপরে গিয়ে কোশ্চেন করবেন। কথা স্যার আরেকটা প্রশ্ন ছিল। আপনি কি বাংলা কথা বুঝতে পারছেন?
আবির স্যার, সরি স্যার, খেয়াল করেন নেট প্রবলেম তো আপনার তাহলে কথা। ক্লাস থেকে বের হয়ে যান, ভিডিও ক্লাস করবেন। আপনাদের প্রশ্ন 500টা থাকলে আমি 500টার অ্যান্সার দিব, আমি সারা রাত বসে থাকবো, আমি ওই ধরনের মেন্টর। আমি বলেছি যে মেন্টরশিপ আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। কিন্তু রুলস রেগুলেশনগুলো প্রপারলি আপনারা মেনটেন করবেন, কথা বলার ফ্লো নষ্ট করবেন না কেউ। আপনাদের প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা স্টুডেন্ট, আপনারা তো শিখতে এসেছেন। আপনাদের প্রশ্ন না থাকলে কার প্রশ্ন থাকবে? আমার? অবশ্যই না। কিন্তু আমাদের ম্যানার্সটাটুকু মেনটেন করতে হবে। ম্যানার্স যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে আমাদের কোনো প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখি না আমরা। এই কাজটা কেউ করবেন না। প্রত্যেকটা মানুষের এখানে ফ্লোটা নষ্ট হয়ে যায়। জাস্ট যে আমার কথা বলার ফ্লো নষ্ট হয়ে যায় তাই আমি রাগান্বিত হচ্ছি তা না। আপনি যে এই কাজটা করেছেন অলরেডি দেখেন যে অনেকে ক্লাস থেকে বের হয়ে এখন ফেসবুক স্ক্রলিং করা শুরু করে দিয়েছে। এই কাজটা কেউ করবেন না। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সোশ্যাল সিগন্যাল চেকার। ওকে, সো সোশ্যাল সিগন্যাল চেকারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই যে আমার একটা ওয়েবসাইটের যে ডোমেইনটা রয়েছে, যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা আমি কি পরিমাণে সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করেছি সেটা আমরা বের করতে পারি। যেমন হলো যে আমি সেলরের লিঙ্কটা দেওয়ার পর যদি চেকে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সেলর এই যে লিঙ্কটা রয়েছে এটা ফেসবুকে শেয়ার করা হয়েছে 20,038 জনের 38 বার, এবং হলো পিন্টারেস্টে শেয়ার করা হয়েছে 9 বার। তো এই যে কি পরিমাণে শেয়ার করা হচ্ছে এই বিষয়টাকে আমরা সোশ্যাল সিগন্যাল বলে থাকি, এবং সোশ্যাল সিগন্যাল চেকারের মাধ্যমে আমরা এই বিষয়টা বের করে থাকি। বুঝতে পেরেছেন নিশাত ম্যাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এবার কার কার জানি প্রশ্ন ছিল, বলুন আপনার প্রশ্ন কি? উনি মনে হয় ক্লাস থেকেই বের হয়ে গেছেন। বলুন আপনার প্রশ্ন কি? সাবিনা আক্তার ম্যাম 5042। ভাইয়া আমি বুঝতে পারি না যে আমি এক্সেল, আমি তো মোবাইলে করি, তাহলে আমি এক্সেল শিটটা দিয়ে মানে কিভাবে করবো একটু যদি আচ্ছা বলতেন। ঠিক আছে, ওকে, ওই প্রশ্নের উত্তর আমরা আসছি। তো নিশাত ম্যামও সেম প্রশ্ন করেছেন। এখানে অনেকেই মোবাইল ইউজার রয়েছেন যারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না যে কিভাবে আমরা এই কাজটা করব। ব্রাউজার আমাদের মোবাইলেও রয়েছে, আর এখানে আমরা যেই টুলগুলো ব্যবহার করেছি এগুলোকে আমরা বলে থাকি ওয়েব টুল। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেই টুলের কাজগুলো করে থাকি সেটাকে আমরা ওয়েব টুল বলে থাকি। তো ওটা বাটন সেট বাদে যে কোনো মোবাইলের মধ্যে, যে কোনো ল্যাপটপ, পিসি, ট্যাব, কম্পিউটার যাই আছে না কেন সবগুলোর মধ্যেই কাজ করবে। এক সেকেন্ড হলো যে আমরা এক্সেল শিট কিভাবে ব্যবহার করব। আমরা গুগল প্লে স্টোরে যাব, আর যদি কেউ বড়লোক হয়ে থাকেন, আইফোন ইউজার হয়ে থাকেন, তাহলে আমরা অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে গিয়ে আমরা হলো যে এক্সেল শিট লিখে সার্চ করলে আমরা অসংখ্য হলো যে অ্যাপ পেয়ে যাব। ওইখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলও রয়েছে, আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেলও ডাউনলোড করতে পারবেন। তারপরে অফিস সুইট রয়েছে। এই যে আপনার এখানে এসে আপনার ব্রাউজারে এসে সার্চ করবেন অফিস সুইট, অফিস সুইট মড এপিকে লিখে নেবেন, তাহলে আপনারা হলো যে কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। মড এপিকে লেখার পর আপনার যে কয়টা ওয়েবসাইট আসবে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা হলো যে সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা কিন্তু মোবাইলের সফটওয়্যার, ওকে। তো মোবাইলের সফটওয়্যার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর তখন আপনার মোবাইলের মধ্যে এক্সেল শিটটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। এটাও করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। অথবা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এক্সেল শিট লিখে সার্চ করলে আপনারা অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন। সেই অ্যাপগুলো ইনস্টল করে আপনারা সেগুলোর মধ্যে এক্সেলের কাজ করতে পারবেন। আপনারা ব্রাউজারে ঢুকে ইনফরমেশনটা দেখবেন, দেখে আপনারা এক্সেল শিটের মধ্যে প্রবেশ করে সেই ইনফরমেশনটা টাইপ করে বসিয়ে দিবেন। বুঝতে পেরেছেন সাবিনা আক্তার ম্যাম? জি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে এই বিষয়গুলো আমরা ফলো আপ করবো। আপনাদের বাড়ির কাজটা কি থাকবে, আপনারা নির্দিষ্ট একটা ক্যাটাগরি অনুযায়ী কি করবেন, 10টা ওয়েবসাইটের ইনফরমেশন বের করে নিয়ে আসবেন। নির্দিষ্ট ক্যাটাগরি বলতে কি, যদি কেউ ক্লোথিং নিয়ে কাজ করেন তাহলে 10টা ক্লোথিং ব্র্যান্ডের নিয়ে বের করবেন। কেউ যদি ড্রিঙ্কের কোম্পানি নিয়ে বের করতে চান, অর্থাৎ কোকাকোলা, পেপসি, মোজো,
এগুলো নিয়ে বের করতে চান তাহলে আপনারা এগুলো নিয়ে বের করবেন। কেউ যদি 10টা খেলনা নিয়ে বের করতে চান খেলনা নিয়ে বের করবেন। কেউ যদি 10টা সোশ্যাল মিডিয়া নিয়ে বের করতে চান 10টা সোশ্যাল মিডিয়া নিয়ে বের করবেন। তো আপনাদের বাড়ির কাজ হলো যে 10টা আপনারা একটা নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে 10টা ওয়েবসাইটের হলো যে এসইও অডিটের রিপোর্ট ক্রিয়েট করে আমাকে স্ক্রিনশট আকারে বাড়ির কাজ জমা করবেন। যেভাবে আমি স্ক্রিনশটটা নিয়েছি নিয়ে আমাকে ইনবক্সের মধ্যে সরাসরি মেসেজ করবেন, বলবেন যে স্যার এটা হলো আমার বাড়ির কাজ। ওকে, সো কাজটা এটাই হলো আপনাদের বাড়ির কাজ। এখন বলুন কারো কোনো রকমের প্রশ্ন রয়েছে কিনা। যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। জি নিশাত ম্যাম বলুন আপনার প্রশ্নটা কি? স্যার আপনি যে অ্যাপসটার কথা বলছেন ওটা ইনস্টল করার পর ওখানে ঢুকে কি কোনো প্রসেস করতে হবে নাকি ঢোকার সাথে সাথে আমরা একটা এক্সেল শিট পাবো যে সেটা আমরা কাজ করব? আপনারা আমাদের যে কোনো অ্যাপসের মধ্যে প্রবেশ করলে হয়তো সর্বোচ্চ আপনাকে বলবে জিমেল দিয়ে লগ ইন করার জন্য। এর বাদে আর কোনো টোসেস কিচ্ছু নেই, ঠিক আছে? তারপর আপনারা সরাসরি কাজই করতে পারবেন। তারপর যদি আপনাদের কারো কাজ করতে অসুবিধা হয় বলে আপনারা মনে করে থাকেন তাহলে আমাকে ইনবক্সের মধ্যে নক দিবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধানটা বলে দিব। কেমন? আর স্যার আমাদের এসডব্লিউ এর মধ্যে আমরা কি নেম লিখবো নাকি লিংকটা বসাবো? ওই যে বললাম যে এটা যে কারোর ইচ্ছা, আপনার যদি লিংক ইচ্ছা করে বসাতে আপনারা লিংক বসাতে পারেন, নেম বসালেও নেম বসাতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি হলো যে আমিনুল ইসলাম হ্যান্ড রাইজ করেছেন 5030। জি স্যার বলুন আপনার প্রশ্নটা কি? আমিনুল ইসলাম স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার বলুন আপনার প্রশ্নটা কি? স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা আমিনুল ইসলাম স্যার আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে ইনবক্সে পাঠিয়ে দিয়েন। আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিক মতো, খুব সম্ভবত মাইক্রোফোন না হলে নেটওয়ার্ক ইস্যু রয়েছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি হলো যে 5019। জি বলুন আপনার প্রশ্নটা কি? স্যার মানে পেজ অথরিটিটা যদি আরেকবার একটু বুঝাইতেন, এটা মাথায় ঢুকলো না। আচ্ছা, ইটস টোটালি ওকে, এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। পেজ অথরিটিটা মানে হলো যে একটা ওয়েবসাইটের মধ্যে অসংখ্য পেজ থেকে থাকে। আমরা কি দেখেছিলাম প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ না? আমরা যদি একটু দেখি যে প্রথম আলো ওয়েবসাইট আমরা যদি এরকম সার্চ করি, আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে ঢুকি তাহলে এখানে কি আমরা অনেকগুলো পেজ দেখতে পাচ্ছি? স্যার বলেন তো। জি স্যার। আমরা এখানে অনেক পেজ দেখতে পাচ্ছি না? এখন এই পুরো ওয়েবসাইটটা কি পরিমাণের ফেমাস, কি পরিমাণে মানুষ এই ওয়েবসাইটটা সম্পর্কে জানে, এটাকে আমরা নির্ধারণ করে থাকি ডোমেইন অথরিটির মাধ্যমে। আর এই এত বড় ওয়েবসাইটের মধ্যে যদি ধরেন যে মতামত, এই পেজটা কি পরিমাণের ফেমাস এটা আমরা জেনে থাকি হলো পেজ অথরিটির মাধ্যমে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।